এ কোন নতুন টার্বো Realme Neo 7 Turbo Realme Neo 7 Turbo হচ্ছে কি এমন একটা ডিভাইস যেটাকে বলতে পারেন কিছুটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ডিভাইস, কারণ পারফরমেন্সের দিকে বেশ ভালোই গুরুত্ব দেওয়া হয়েছে, গেমিং টেমিংয়ের জন্য ভালো কিছু, এমনকি কিলার ফোনগুলো যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় সেরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস। বাট ডিজাইনটা জাস্ট একবার দেখুন, রিয়ার প্যানেলটা দেখে কার সাথে যেন একটু মিলে, যদিও তাদের থেকে সুন্দর করছে, নাথিংয়ের সাথে কিছুটা মিলে, বাট নাথিংয়ের থেকে সুন্দর। এই ফোনটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E রয়েছে এবং 7200 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। এই জায়গাটা বুঝলে আপনি বুঝতে পারছেন এটা একটা পারফরমেন্সিটিভ ডিভাইস, গেমারদেরকে টার্গেট করে আসছে। অলরাইট, এই ফোনটা আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহামটেকের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, এবং এটার কারেন্ট প্রাইসটা ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এটার দাম কিছুটা কমবে খুব শীঘ্রই বলে আশা করা যাচ্ছে। আর তাহামটেকে আরেকটা বিশেষ অফার চলছে এই মুহূর্তে দেখলাম, সেটা হচ্ছে ওদের কাছ থেকে আপনারা যদি অনারের ফোন কিনেন আনঅফিশিয়াল ডিভাইস, ওগুলোর ডিসপ্লেতে ওরা ওয়ারেন্টি দিচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে টোটাল ব্যাপারটা মেনশন করা আছে, আপনারা একটু দেখে নেবেন। Realme Neo 7 Turbo রিয়ারের ডিজাইনটা আসলেই ইউনিক, এবং এখানে তো আমরা দেখছি বড় করে লেখা আছে NFC, তার মানে এটা NFC ইনেবলড ফোন। বাংলাদেশে তো আজকাল NFC-র প্রয়োজন পড়ে, তো আপনি কাজে লাগাতে পারছেন আপনার এই ডিভাইস। এবং এইখানে আপনারা কিছু ফেক প্যাটার্ন দেখবেন। ফেক প্যাটার্ন মিনস মানে জাস্ট এটা ওই রিয়ার প্যানেলে ব্যাকশেলের জন্য ওরা দিয়েছে, এটা নিচের যে বৈশিষ্ট্য এরকম বা নিচে এভাবে তৈরি করা আছে, ব্যাপারটা এমন না, কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এই কালার টোনটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগছে। সেই সাথে বডি ফ্রেমটা না আপনাকে একটা ফিল দেবে মেটালের, কিন্তু এটা আসলে প্লাস্টিকেই তৈরি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, আইআর ব্লাস্টার সেন্সর অবশ্যই আছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা হচ্ছে গিয়ে এই যে ডিসপ্লের তলায়, পজিশনটা একটু লোয়ার লাগতে পারে, কিন্তু এটা মোটামুটি বেশ ভালোই ফাস্ট এবং একুরেট। যদি পজিশনে আপনি ঠিকঠাকভাবে রিসার্চ করতে পারেন তাহলে একটু অ্যানিমেশন দিলে দেখবেন, বাট ওকে। হালের ট্রেন্ড IP68 and 69 রেটিং আছে, তার মানে চাইলে হালকা পাতলা পানিতে চুবালেও সমস্যা নেই, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি একটুটা করা যাবে। আর ফোনটার ওয়েট ব্যালেন্সের দিকে একটু পিছিয়ে আছে আমি বলবো, কারণ ওয়েটটা সামনের দিকটাতে একটু ভারী লাগে আর কি, ব্যালেন্সটা পারফেক্টলি করতে পারেনি, এটা একটু অ্যানোয়িং লাগতে পারে ফার্স্টের দিকে। আস্তে ধীরে এর সাথে ইউজ টু হয়ে যাওয়ার কথা, আই হোপ হয়ে যাবেন। ডিসপ্লে আছে 6.8 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে। অন্যদিকে ব্রাইটনেস ওই লেভেলের 6500 নিটস, মানে নাম্বার গেম কোন লেভেলে খেলা যায়। আর এর পিপিআই হচ্ছে গিয়ে 453। এখন এই ডিসপ্লেটা সামনে থেকে দেখতে তো বেশ ভালো লাগছে, যেমন চিন বেজেল খুবই ন্যারো এবং সিমেট্রিক্যাল, লোয়ার চিন আপার চিন অলমোস্ট সেমই লাগবে আপনার কাছে। টপ সেন্টারে পাঁচল কাটআউট আছে, এটা মাঝারি সাইজের আমি বলবো। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো, ওভার স্যাচুরেটেড, ওভার পাঞ্চি করে প্রেজেন্ট করছে, ব্যাপারটা এমন না। একেবারে ন্যাচারাল না হলেও ডিসপ্লেটা অনেকটা একুরেটের কাছাকাছি একটা কালার টোন দিতে পারে। হাই রিফ্রেশার ঠিকভাবে পুশ করছে, মানে 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করে, সব অ্যাপে পাবেন না, তবে ম্যাক্সিমামের ক্ষেত্রেই পেয়ে যাবেন। 6500 নিটস পিক ব্রাইটনেস শুনে অনেক বেশি লাভ দিয়ে না যে ঘরে আপনি কারেন্ট গেলে একদম ডিসপ্লে অন করে রাখলে সব আলোকিত হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এটা নির্দিষ্ট পিক্সেলে শো করে আপনারা জানেন, বাট ইনডোর আউটডোর বোথ জায়গায় দেখার জন্য পারফেক্টলি উপযোগী। টাচ রেসপন্স আমরা কোনো প্রবলেম পাইনি এই ডিসপ্লেতে। ডিসপ্লে ওয়াইজ ঠিকই আছে, মানে এগুলো কাগজ কলমের ব্যাপার স্যাপার, তো আর ডিসপ্লে মানে ওভারঅল ব্যবহার করে আমাদের কাছে সমস্যা মনে হয়নি, ঠিকই আছে, এটা নিয়ে আর বেশি কথা না বলি। তবে এটার প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড আমি, আসলে এখানে কি আছে, আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করলেই বরং ভালো হবে। যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, আমরা ওখানে একটু আগে হাত দিচ্ছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 9400E রয়েছে এখানে, স্টোরেজ টাইপ UFS 4.0 রয়েছে, আর এটা রান করছে Realme UI 6.0 বেসড অন Android 15। আশা করা যায় দুইটা মেজর আপডেট, এবং Realme নর্মালি এই ধরনের ফোনগুলোতে দুইটা মেজর আপডেট দেয়, এটার ক্ষেত্রেও আমরা তেমনটাই আশা করছি। র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে 12 এবং 16, সেই সাথে 256 and 512GB পাওয়া যায় এই ডিভাইসটা। Realme-র এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, আপনারা এটাই পাবেন। তো বেশ কিছু চাইনিজ ব্লোটওয়্যার রয়েছে এখানে, একদম মাগনা সুন্দর দিয়ে দিচ্ছে আর কি, এগুলো তো কিছু বুঝবেনও না, আনইনস্টল করে নিয়েন আর কি, সেটাই বরং ভালো, আর বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাইব পাওয়া যাবে। তবে এটার রিডার স্পিড কিন্তু খুবই ভালো পেয়েছি আমরা, প্লাস আন্তত স্কোরও কিন্তু ভালো করছে। এবং এই প্রাইস পয়েন্টে বাই দ্য ওয়ে এটার দাম কত এখন, 47 থেকে 48-এর মতো রয়েছে। তবে এই দামটা আমি একটু আগেভাগেই বলি, এই দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। এই দামটা কমবে এবং কমলে পরে গিয়ে তখন ওই জায়গা ঠিকঠাক হবে। এখন এই প্রাইস পয়েন্টে যে ফোনগুলো পাওয়া যায় 40 to 50K-র মধ্যে, মোটামুটি তাদের মতোই একটা আন্তত স্কোর আমরা দেখতে পাই। তবে ওরা র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে, আপনি যদি 8GB র্যাম ভ্যারিয়েন্টটাও নেন সেক্ষেত্রেও অসন্তুষ্ট হবেন না, কারণ র্যাম ম্যানেজমেন্টই ভালো আছে। অ্যাট এ টাইম আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলেও দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রেখেই করা সম্ভব হচ্ছে। আর এটা রেগুলার ইউজেসে কিন্তু ওই লেভেলের গরম হয় না। এখানে কিন্তু ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম এবং গ্রাফাইট শিট ওরা ব্যবহার করছে কুলিংয়ের জন্য, এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে। থার্মাল থ্রোটল আমি করতে দেখিনি, রেগুলার ইউজেসে এটা ওয়ার্ম হয়। যেমন ধরুন আপনি ভারী অ্যাপ্লিকেশন আছে
আছে না কিছু কিছু যেগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে, না শুধু গেমিং না, গেমিংয়ের বাইরেও অনেক অ্যাপ আছে যেগুলো ইন্টারনেট ব্যবহার করে, সেগুলো ব্যবহার করতে গিয়ে আপনি খুব একটা হিট জেনারেট করতে দেখবেন না। এমনকি আমরা এডিটিং সফটওয়্যারও এতে ব্যবহার করে দেখেছি, রেন্ডারিং টাইমেও এটা খুব একটা হিট জেনারেট করেনি, নর্মালি জাস্ট ওয়ার্ম হচ্ছিল। পারফরমেন্সের জায়গাটা আপনাকে একদম ওই টপ লেভেলের ফোন বা ফ্ল্যাগশিপ যে ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই একটা এক্সপিরিয়েন্স দিবে, যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখছেন খুবই ফাস্টার আছে। এবারে যদি গেমিংয়ের প্রসঙ্গে আসি, এই ফোনটাতে আমরা HDR এক্সট্রিমে প্লে করছিলাম পাবজি, এবং পাবজির ক্ষেত্রে আমি অ্যাভারেজে বলবো 57 পয়েন্ট সামথিংয়ের মতো এটা একটা FPS দিতে পারে, 57-58 মাঝামাঝি আর কি এরকম একটা জায়গায় থাকে। তবে হিট ভালোই জেনারেট করে, থার্মাল থ্রোটল করে না, সেই ক্ষেত্রে পারফরমেন্স ড্রপও করে না, কিন্তু আপনি মোটামুটি ভালোই একটা হিট জেনারেট করতে দেখবেন। আমরা পাবজির ক্ষেত্রে এরকম সেটিংসে 40 মিনিট গেম প্লের পরে 41 ডিগ্রি পর্যন্ত আসতে দেখছিলাম ডিসপ্লের এই সাইডটা, যেটা আমার কাছে মোটামুটি একটু বেশি মনে হয়েছে, কারণ এরকম প্রাইস পয়েন্টে আরও অনেক ফোন আছে যেগুলো প্রায় এরকম পারফরমেন্স ধরে রেখেই আরও তুলনামূলকভাবে কম গরম হয় আর কি। তাছাড়া আমরা এখানে ট্রাই করি কিন্তু গেনশান ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা 25 মিনিটস গেম প্লেতেই দেখছিলাম এটা প্রায় ওরকম টাইপের হিট জেনারেট করে ফেলছিল, অর্থাৎ 40-41 ডিগ্রি কাছাকাছি চলে আসছিল, কিন্তু অ্যাভারেজ FPS 57-58 ঘরেই থাকে, মানে হাইয়েস্ট গ্রাফিক্স আমরা যখন ট্রাই করছিলাম, যেটা আমি মনে করি ঠিকই আছে। দু একবার মাইক্রো স্টার্টার ছাড়া আমরা লং টাইমেও কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, এবং ওভার হিটিং হয়ে পারফরমেন্স ড্রপ করার মতো কোনো ইস্যু ফেস করিনি। এর পাশাপাশি COD মোবাইলও আমরা ট্রাই করি, যার রেজাল্ট একদম দুর্দান্ত ছিল এই ফোনটাতে, খুবই স্মুথ রেজাল্ট প্লাস স্টেবলভাবে ফ্রেম রেট ধরে রাখতে পারছিল। আচ্ছা, আপনারা যারা গেমিংয়ের জন্য ফোন কিনেন বা আমাদের ভিডিওগুলো দেখেন, একটু কমেন্ট করে জানাবেন এই যে গেমগুলো নিয়ে আমরা নর্মালি কথা বলি, কল অফ ডিউটি মোবাইল, পাবজি, অন্যদিকে গেনশন ইম্প্যাক্ট, মাঝে মাঝে ফুটবল দেখানো হয় হয়তো, বা অ্যাসফল্ট 9, এর বাইরে আপনারা অন্য কোন গেমগুলো আসলে প্লে করেন, এই ফোনটা নিলে আপনি কোন গেমটা আসলে প্লে করতেন, একটু কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে পরবর্তীতে যখন ভিডিওগুলো নিয়ে আসবো, অন্য ফোনের রিভিউ নিয়ে আসবো, তখন কিন্তু আমরা ওই গেমগুলো টেস্ট করেও আপনাদের জানাতে পারবো, সেক্ষেত্রে আপনাদের ডিসিশন মেক করতে একটু সুবিধা হবে। এখন অনেকে হয়তো কমেন্ট করতে পারেন, ভাই ফ্রি ফায়ার কেন দেখাননি? এই যে গেমগুলো নিয়ে বললাম না, এগুলো ভালো চলছে মানে এই ফোনে আপনার ফ্রি ফায়ারও ভালো চলবে, এই জন্য অনেক সময় ওটা দেখানোর প্রয়োজন পড়ে না। আই গেস আপনি বুঝতে পারছেন কেন বললাম। বাট এর বাইরেও অন্য কোনো গেম আপনারা খেলেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমরা ওগুলো টেস্টিং রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। এই ফোনটা মোটামুটি ভালো রকমের গরম হলেও এটার থেকে আমরা থার্মাল থ্রোটল ওইভাবে করতে দেখিনি বা পারফরমেন্স ড্রপ করতে দেখিনি, বরং গেমিংয়ে একটা ভালো আউটপুটই দিচ্ছে। সো আপনারা চাইলে গেমিংয়ের জন্য এটাকে চয়েস করতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু ওয়েট করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, দাম কিছুটা কমলে পরে আর কি। এবার যদি আসি ক্যামেরাতে, এই ফোনটার রিয়ারে মোট দুইটা শুটার আছে, একটা আলট্রাওয়াইড, একটা মেইন ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন শুটারটা হলো সোনি IMX882, আর পরবর্তী শুটার OV08D10, এটা আলট্রাওয়াইড শুটার আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের। এই ফোনটা থেকে আমরা ডে লাইট কন্ডিশনে রিয়েলমির যে নিজস্ব টোন, যেটাতে আমরা দেখতে পাই একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু কালার ভাইব্রেন্ট, সে বিষয়টা আমরা লক্ষ্য করছি। তবে ডাইনামিক রেঞ্জ গুড এনাফ ওয়াইডার আছে। ডে লাইট কন্ডিশনে আপনি ভালোই শার্পনেস, ডিটেলও লক্ষ্য করবেন, এক্সপোজার ব্যালেন্সও কিন্তু ভালোভাবেই করতে পারছে। কিন্তু এই প্রাইস পয়েন্টে কি আপনি এর চাইতে ভালো ক্যামেরা ফোন পাবেন না? পাবেন। এর চাইতে বেটার ক্যামেরা আপনি এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। যেমন ধরুন এর চাইতে কম দামি মনে হয় পাওয়া যায় Honor 400 যে ফোনটা রয়েছে, ওটার ক্যামেরা রেজাল্ট কিন্তু এর চাইতে বেটার হবে। ও লো লাইটে কিছুটা কন্ট্রাস্ট লেভেল বাড়িয়ে দেয় এবং গ্রেনের দেখাও পাওয়া যায়। আপনি নাইট মোড অন করে নিলে তখন কিন্তু বেশ ভালোই আউটপুট দিতে পারে। ছবিগুলোতে ব্রাইটনেস অনেকটাই বেড়ে যায়, কালারফুল হওয়াতে বেশ প্রাণবন্ত লাগে আর কি। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলতে পারি এক কথায়। পোর্ট্রেটের জন্য আলাদা কোনো ডেপথ সেন্সর অর টেলিফটো না থাকা সত্ত্বেও আপনারা দুইটা ফোকাল লেন্সের ছবি তুলতে পারবেন, 1x 2x। 1x এর ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা এখন আর মানুষের তেমন একটা ভালো লাগে না, আমারও ভালো লাগে না, বরং 2x এর ছবিগুলো দেখতে ভালো লাগছে। তবে এখানে ওই যেহেতু জুম করে প্রেজেন্ট করে, আপনি ছবিগুলো কিছুটা সফট লক্ষ্য করবেন। এজ ডিটেকশন ভালোই আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে না, ন্যাচারালি লাগছে, তবে কিছুটা সফটনেস লক্ষ্য করা যায়। আপনি হিউম্যান স্কিনটাকে দেখবেন একটু একটু আর্টিফিশিয়ালি টোন লক্ষ্য করা যায় এখানে। আলট্রা ওয়াইড শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট দেয়, সেক্ষেত্রে ডেলাইটের ছবির সাথে মেইন ক্যামেরার ডেলাইটের ছবির সাথে অনেকটা মিল রাখে, কালারের কিছুটা তারতম্য আছে, বাট লো লাইটে অনেক বড় রকমের ডিফারেন্স লক্ষ্য করবেন। লো লাইটে এটা খুব একটা ভালো রকম করতে পারে না, ডে লাইট কন্ডিশনে নিলেই বরং ভালো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেল, যা বলা যায় আউটডোর কন্ডিশনে বা সানলাইট কন্ডিশনে এক কথায় ভালো ছবি দেয়। শার্পনেস ডিটেল অন পয়েন্টে আছে এবং ছবির কালার টোন মোটামুটি ন্যাচারালি রাখে, খুব একটা আর্টিফিশিয়াল ওরকম ব্যাপার স্যাপার না। ইনডোরে সফট করে কিছুটা। মেইন ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। 60 FPS থাকাতে হাই রেজলিউশনের সাথে আপনি স্মুথ ফুটেজ পাবেন এবং জিটারিং এর ব্যাপারটাও একটু কম নোটিস করেছে এই ফোনটাতে। তবে কালার একটু বাড়িয়ে প্রেজেন্ট করছে, দেখতে খারাপ লাগে না, তবে একেবারে ন্যাচারাল আর কি না, আর একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি আছে। যখন কিনা আপনি হাইলাইট থেকে লো লাইটে মুভমেন্ট করবেন কিছুটা টাইম নেয় আর কি, একটু বেশি টাইম নেয় আর কি। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। পাশাপাশি ফোনের সাউন্ডটাই কিন্তু আপনি এই মুহূর্তে পাচ্ছেন আর কি। ইনডোর কন্ডিশনে, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এরকম একটা ভিডিও পাওয়া যাবে যেখানে রেকর্ড করতে পারে সর্বোচ্চ
1080p 60 fps সো স্মুথ ফুটেজ পাওয়া যাবে, বাট রেজলিউশনের একটা ঘাটতি আছে। আর এখানেও কিন্তু আপনার ইআইএসটা কাজ করছে, সো খুব একটা মানে স্টেবিলিটি নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যায় পড়বেন, সুপার লেভেলের না হলেও চলে আর কি। সো এই ছিল ক্যামেরার রেজাল্ট। ক্যামেরাটা বুঝতে পারছেন যে পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসে একটু কমতি থাকে, ওটা এখানেও আছে। এরপরে আমরা স্পিকার দেখতে পাই, স্টেরিও স্পিকার রয়েছে, এটা লাউডনেস খুবই ভালো, গুড এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, সেই সাথে সাউন্ডের ডেপথ আমার কাছে ঠিকঠাকই লেগেছে। হ্যাপটিক ফিডব্যাক যথেষ্টই ভালো, খুবই টাইট। 7200 mAh এর ব্যাটারি আছে সিলিকন কার্বনের, যেটাকে ফুল চার্জ করতে এই 100 ওয়াটের চার্জার দিয়ে সময় লাগবে আপনার 49 মিনিটের মতো, এবং 20 মিনিটসের মধ্যেই 50% চার্জ করে ফেলতে পারবেন এই ডিভাইসটাকে। সো চার্জার এবং ব্যাটারি এই টোটাল কম্বো কিন্তু খুব ভালো জায়গায় আছে, এবং 7200 mAh এর ব্যাটারি ডেফিনেটলি কম না। এই ফোন থেকে খুবই ভালো ব্যাকআপ পাবেন, আপনি প্রায় 1.5 দিনের মতো চালাতে পারবেন যদি কিনা হেভি ইউজারও হয়ে থাকেন। তবে উড়াধুরা গেমিং করলে ব্যাপারটা আলাদা, দিন শেষে অবশ্যই চার্জ করতে হবে। আর আসলেই গেমিং টাইমে মনে হলো এই ফোনটা একটু বেশি ব্যাটারি বার্ন করছে। রিয়েলমি নিউ 7 টার্বো মূলত একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, যার গেমিংয়ের দিকেই মূলত মেইন ফোকাস বলতে পারেন, বা পারফরমেন্সের দিকেই, এবং সেরকমটা আমরা লক্ষ্য করছি। তবে কমতির জায়গা ক্যামেরাতে আছে অবশ্যই। এই প্রাইস পয়েন্টে অনেকেই চায় খুব ব্যালেন্স টাইপের একটা ডিভাইস, এবং আমারও মনে হয় একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলার হতে গেলে মোটামুটি সব দিকেই ভালো হওয়া চাই। তো সেই জায়গায় কিন্তু কমতি আছে। এখন আপনি যদি মনে করেন আমি একটা ফোন কিনবো গেমিংয়ের জন্যই কিনবো মূলত, এবং ওটাই আমার মেইন টার্গেট, উড়াধুরা গেমিং করবো প্লাস ব্যাটারি ব্যাকআপও বেশি হওয়া চাই, তাদের জন্য ঠিকই আছে বলা যায়। তবে দামটা একটু কমতে হবে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।